আসসালামু আলাইকুম। আমি অ্যারিস্ট মল্লিক, ময়মনসিংহ মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। তো আজকে আমরা তোমাদের সাথে ওই 5 days চ্যালেঞ্জ, এগ্রি চ্যালেঞ্জ নিয়ে আসছি। অর্থাৎ 5 দিন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। হ্যাঁ, তো এই এগ্রি ক্লাস্টার কোশ্চেন সলভ। তো যারা যারা আসো আমাকে শুনতে পাচ্ছ কি না সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, যারা যারা জয়েন হয়েছ কমেন্ট করে জানাও। আর বন্ধু বান্ধব যারা আছে, ব্যাচমেট যারা আছে, তাদের সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যাতে সবাই এই লাইভ ফ্রি ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, দ্রুত একটু জানাও। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। তোমরা শোনা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে? হ্যাঁ, সবাই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, আশা করি শোনা যাচ্ছে, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে তাহলে চলে যাচ্ছি। যেগুলো শর্টকাট আছে, শর্টকাট কিছু টেকনিক এইগুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপর যে অপশানগুলো তোমাদের জানা প্রয়োজন সেই অপশানগুলোও আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর তাছাড়াও টপিক বহির্ভূত যদি কোনো কিছু আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, তাহলে এই সম্পর্কে তোমাদের আমরা একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। আজকে আমরা মেইনলি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমরা মেইনলি যেটা 20-21 সাল এবং 19-20 সাল এই দুইটা সেশনের আজকে কোশ্চেন ব্যাংক সলভ করব। আবার 5 তারিখে তোমরা আবার ফিজিক্সের উপরেই বাকি দুইটা, অর্থাৎ 21-22 এবং 22-23-এর সলভটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করে দিই। আজকে আমরা ওকে, আজকে আমরা প্রথমে 20-21 সালের যেটা সেটা নিয়ে আগে আমরা শুরু করব, তারপরে 19-20-এ যাব। ঠিক আছে? ওকে, তাহলে এটা কত? এটা সেশন হচ্ছে, একটু নিচে নামিয়ে আনি। হ্যাঁ, ওকে, আমরা প্রথমে দেখব 20-21। আমাদের একটু ছোট করে নিতে হচ্ছে, সমস্যা তো। অতিরিক্ত ওকে,
20-21 সেশন নিয়ে আমরা প্রথমে কথা বলবো, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করে দিই। প্রথম কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা আগে আমাদের দেখতে হবে যে একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগের মান কত? ঠিক আছে, এর রৈখিক বেগের মান কত? ওকে, বৃত্তাকার পথে। তাহলে ছবিটা কেমন হবে? এইগুলো ব্যাসার্ধ আমাদের। সাপোজ এরকম কোনো একটা জায়গায় বস্তুটা আছে, এই বস্তুটার ভর দেওয়া নেই, তবে বলা আছে কি প্রতি মিনিটে 30 বার করে আবর্তন করে। তাহলে আর এর মান এইখানে দিয়ে দিছে আমাদের। আর এর মান হচ্ছে 2 মিটার। আর এর মান 2 মিটার। ওকে, তাহলে এখন আমরা সবাই সরাসরি সূত্রটা ইউজ করব। ওকে, তো আমরা সরাসরি ইউজ করব সূত্রটা। ভি এর সূত্র আমরা কি জানি? ভি ইকুয়াল টু আমাদের জানা আছে 2 পাই আর, কিন্তু কতবার ঘুরতেছে দেখো? মিনিটে 30 বার। তাহলে এটা কি এন এর মান দেয়া আছে, তাহলে 2 পাই আর আমরা এন লিখব। আর কত মিনিটে? প্রতি মিনিটে বলে দিছে, প্রতি মিনিটে। অর্থাৎ এটাকে আমরা ভাগ দিব টি দিয়ে, ঠিক আছে? 2 পাই আর এন। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা যে এখানে ছিলাম, হ্যাঁ, 2 পাই আর এন বাই টি, সরাসরি আমরা সূত্রে ইউজ করব 2 পাই আর এন বাই টি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা করি। তাহলে 2 পাই, আমাদের কোশ্চেনে যেহেতু পাই দেয়া আছে, দেখো সবগুলোতে পাই লেখা আছে, সুতরাং পাইটা আমাদের রাখতে হবে। তাহলে এই পাইটাকে আমরা চেঞ্জ করব না। আর এর মান দেওয়া আছে কত? 2 মিটার। ওকে, আমরা দিব 2 আর এন। এন কতবার বলছে? 30 বার ঘুরতেছে, 30 বার ঘুরতেছে। তাহলে গুণ হবে কত? 30 ডিভাইডেড বাই টি। টি এর মান কত দেওয়া আছে? টি এর মান বলছে যে প্রতি মিনিটে। এখন 1 মিনিট আমরা জানি কি সবগুলো কি এসআই ইউনিটে নিতে হয়। তো এসআই ইউনিট, মিনিট থেকে এসআই ইউনিটে আমাদের কিসে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখন সেকেন্ডে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমরা 1 মিনিট সমান সমান কি লিখতে পারি? 60 সেকেন্ড লিখতে পারি। ওকে, তাহলে এই 60 আমি লিখলাম। আসো এবার দেখি। তাহলে দেখো 30, 1, 2 আর 2 কেটে গেল। তাহলে থাকলো কত? 2 পাই। তাহলে এটার অ্যান্সার হবে কত? 2 পাই মিটার পার সেকেন্ড। 2 পাই মিটার পার সেকেন্ড। এই যে দেখো 2 পাই মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করলাম এখানে? ভি ইকুয়াল টু 2 পাই আর এন বাই টি। ওকে, আশা করছি 41 নম্বরটা, এটা আসলে 41 এটার অ্যান্সার কত হবে? 2 পাই মিটার পার সেকেন্ড হবে। অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে বি। অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে বি। ওকে, তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো আর অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, তারপরে আমরা 12 নম্বরটায় যাই। দেখো 12 নম্বরটায় কি বলছে? 12 নম্বরটায় বলছে কি 6 ভোল্ট শক্তির উৎস, 6 ভোল্ট ভোল্টেজ দেয়া আছে, 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে? 0.3 অ্যাম্পিয়ার। কত মিনিট ধরে? 2 মিনিট ধরে। 2 মিনিট ধরে প্রবাহিত হলে 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? আসো তো আমরা একটা সূত্র কিন্তু জানি, সেই সূত্রটা আগে আমরা একটু লিখি। সূত্রটা কি? H ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের জানা আছে, এটা কত নম্বর? এটা হলো 42 নম্বর। আমরা একটু উপরে উঠাই দিই, স্পেসটা যাতে একটু বাড়ে। ওকে, ওকে 42। তাহলে আমরা H ব্যয়িত শক্তি H ইকুয়াল টু আমরা লিখতে পারি কি I স্কয়ার R ইন্টু টি। I স্কয়ার R ইন্টু টি। দেখো I দেওয়া আছে, আর এর মান কি দেওয়া আছে? আর এর মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আইটাকে আমরা রাখলাম, I স্কয়ারটাকে আমরা রাখলাম। R ইকুয়াল টু আমরা কি জানি? আমরা ওহমের সূত্র থেকে জানি I ইকুয়াল টু V বাই R। তাহলে আমরা সেটাই এখানে লিখে দিই।
আর ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, ভি বাই আই লেখা যায়। আর ইকুয়াল টু কি লেখা যায়, এটা লেখা যায় দেখো ভি বাই আই। ওকে, তারপরে তার সাথে কত গুণ হবে, টি গুণ হবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো একটা আই কেটে যাবে, তাহলে দেখো তো এটা আমরা এইভাবে লিখতে পারি না, ভি আই ইন্টু টি, ভি আই ইন্টু টি। দেখো এইভাবে যদি তুমি একটা সূত্র মনে রাখো তাহলে যে কোনো সূত্রে তুমি মুভ করতে পারবা। যেমন আই এর জায়গায় তুমি এখন ভি বাই আর দিয়ে দেখবা যে ভি স্কোয়ার বাই আর টি, এই ধরনের এক ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এই ধরনের একটা সূত্র বেরোচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা মনে রাখবা, তারপরে এরকম ওহমের সূত্র দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। এই ওহমের সূত্র দিয়ে তুমি এটাকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা কি বলবো, আমরা এখানে মান বসাই দিই। ভি এর মান কত, ভি এর মান বলছে আমাদের 6 ভোল্ট উৎস। ওকে, 6 আমরা লিখলাম। ওকে, আই এর মান কত দেওয়া আছে, আই এর মান আছে 0.3 অ্যাম্পিয়ার, 0.3 ইন্টু টি এর মান কত দেওয়া আছে 2 মিনিট। তার মানে আমরা 2 মিনিট লিখবো না, আমরা কিন্তু 2 মিনিট লিখবো না, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো। তো সেকেন্ডে কনভার্ট করলে কি করতে হবে, 2 প্রথমে লিখলাম, তার সাথে সেকেন্ড করতে গেলে কি করতে হবে, 60 গুণ করতে হবে। আসো গুণ করে ফেলি। ওকে, তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে কত আসে, এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 216। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, সংক্ষেপে করতে পারবা ক্যালকুলেশন, খুব বেশি বড় ক্যালকুলেশন না। আচ্ছা, 0.3 লিখবা 3/10, তারপরে কাটাকাটি করে দেখবা যে চলে আসছে 10, এইখানে 6 হবে। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি, এইখানে 0.3টাকে যদি আমরা এখানে এইভাবে লিখি 3/10, তারপরে তুমি দেখবা 10, তাহলে এটা লেখা যায় কত 6, তাহলে 6 দুগুণে 12, 12 6 12 72, 72-এর সাথে 3 গুণ করলে কত হয়, 216 জুল হবে। ওকে, 216 জুল হবে। আমাদের অপশানে কি 216 আছে? হ্যাঁ, দেখো 216 কিন্তু আছে, 216 জুল। তাহলে শর্টকাট নিয়মটা কি, এইখানে 0.3টাকে আমরা 3/10 রূপে লিখলাম। ঠিক আছে, 3/10 রূপে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে কি হবে, ক্যালকুলেশন করাটা ইজি হবে। ওকে, তাহলে আমাদের 41-42 নম্বরটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তীটায় চলে যাই। ওকে, পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি। আচ্ছা, মৌলিক ভৌত রাশি, মৌলিক ভৌত রাশি কোন কয়টা আছে আমরা জানি, মৌলিক ভৌত রাশি কয়টা আছে, 7টা আছে। ওই যে ভর, দৈর্ঘ্য, সময়, এসআই ইউনিটে আমরা যেগুলো ইউজ করি আর কি। তারপরে আছে দীপন তীব্রতা, এইগুলো আছে। তারপরে আছে তড়িৎ প্রবাহ, এইগুলো। তো আসো দেখি আমরা অপশানে কি আছে, টোটাল কয়টা আছে, তাহলে টোটাল কিন্তু 7টা আছে, টোটাল 7টা আছে। ঠিক আছে, ওকে। তো বলবিদ্যার ক্ষেত্রে দেখো, বলবিদ্যার ক্ষেত্রে তাহলে টোটাল কি 7টা হবে না, বলবিদ্যার ক্ষেত্রে কিন্তু টোটাল 7টা হবে না। এখান থেকে কি কি লাগবে আমাদের, ভর, বল, সময়, এটা হবে না, ভর, দৈর্ঘ্য, সময়। দেখো এগুলো সবই কি, এগুলো সবই মৌলিক রাশি। মৌলিক রাশি কি, আগে সেই জিনিসটা বুঝতে হবে। মৌলিক রাশি যে রাশিগুলো স্বতন্ত্র, অর্থাৎ যেই রাশিগুলোকে তুমি ভাঙতে পারবা না। কিন্তু যৌগিক রাশি কোনগুলো, যে যৌগিক রাশি এই যে মৌলিক রাশিগুলো আছে, এই মৌলিক রাশিগুলো থেকে তৈরি হয়েছে, মানে এদের ভিত্তি, যৌগিক রাশিগুলোর ভিত্তি হইল মৌলিক রাশি। তার মানে মৌলিক রাশিকে ভাঙলে তুমি আর অন্য কোনো সূত্র পাবা না, অন্য কোনো ফর্মুলা পাবা না। কিন্তু যৌগিক রাশিকে তুমি যদি ভাঙো তাহলে অন্য কোনো সূত্র পাবা। যেমন আমরা বল ইকুয়াল টু কি লিখতে পারি, বল ইকুয়াল টু লিখতে পারি এম ইন্টু এ, আবার আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এগুলো প্রত্যেকটা কি যৌগিক রাশি, এও যৌগিক রাশি। কিন্তু এম কোনটা, এমটাকে তুমি আর কোনোভাবে লিখতে পারবা, এমটাকে তুমি আর কোনোভাবে লিখতে পারবা না। এই কারণে ভরটা কি, ভরটা হইলো একটা মৌলিক রাশি। একইভাবে ভর, ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো কি, এইগুলো হইল বলবিদ্যার মৌলিক রাশি, ভর, দৈর্ঘ্য, সময়। ওকে, তো আমাদের 41-42 নম্বরটা হয়ে, আমাদের 41-42-এর পরে 43 নম্বরটা আসার কথা ছিল, সেটা তো অন্য কোনো স্লাইডে চলে গেছে কিনা চেক করে বলি, একটা মিনিট। 41-42, আচ্ছা এই স্লাইডেই ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু, আমাদের একটু ভুল হয়ে গেছে, যে আমরা
এই স্লাইডে উপরের অংশটায় পাবো আমরা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এইখান থেকে, ওটা তো হয়ে গেল, ওটা আমরা আবার দেখব, সমস্যা নেই, আমরা এইখান থেকে আবার শুরু করি। ওকে, এই দেখো 43 নম্বরটা চলে আসছে। হ্যাঁ, 43 নম্বরটা চলে আসছে। ওকে, ওকে, দেখো 43 থেকে আমরা শুরু করি আবার, যে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের যদি বলছে কি 3 সেকেন্ড, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল, আসলে দোলনকাল কথাটা এখানে বাদ পড়ছে, যে দ্বিতীয় সরল দোলকের দোলনকাল, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল যদি 3 সেকেন্ড হয়, তাহলে প্রথমটার দোলনকাল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমার কিসের কিসের ভিতরে সম্পর্ক করতে হবে? দৈর্ঘ্যের ভিতরে এবং কিসের সাথে? দোলনকালের সাথে, এই দুইটার সাথে রিলেশন তৈরি করতে হবে। তো আমরা মেইন সূত্রটা আগে একটু দেখি, মেইন সূত্রটা আগে আমরা একটু দেখি। আমরা কি জানি? আমরা নতুন একটা পেজ নিই। ওকে, আমরা কি জানি? দেখো এটা কত নম্বর? এটা হইল আমাদের 43 নম্বর। ওকে, তাহলে 43। ওকে, 43। ওকে, 43-তে আমরা প্রথমে লিখবো কি? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এল বাই রুট ওভার অফ, ওয়েট, হ্যাঁ, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, 2 পাই এল বাই জি। ওকে, এলটা ক্যাপিটাল লিটারে দিই। ওকে, এল বাই জি। এখন আমরা কি লিখবো? এখান থেকে দেখো আমরা লিখতে পারি টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি না T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার অফ L1 বাই L2, রুট ওভার অফ L1 বাই L2। ওকে, এখন আমরা কোশ্চেনে দেখে আসি। কোশ্চেনে বলছিল যে দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য কত করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ L2 এর মান 2L1, ঠিক আছে। আর দ্বিতীয় সরল দোলকের ক্ষেত্রে 3 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে একটু পাশে লিখে রাখি যে L2 ইকুয়াল টু প্রথম যে দোলকটা, সেই দোলকটার দ্বিগুণ, কার্যকর দৈর্ঘ্যের দ্বিগুণ, কার্যকর দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, তারপরে আমরা কি লিখলাম? যে T2, এটার মান দেয়া আছে কত? এটার মান দেয়া আছে 3 সেকেন্ড, এটার মান দেয়া আছে কত? 3 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের কি বের করতে বলছিল? বলছিল যে প্রথমটির দোলনকাল কত হবে, প্রথমটির দোলনকাল কত হবে। ওকে, তাহলে আসো এইখান থেকে আমরা কিসের মান বের করব? T1 এর মান বের করব। তাহলে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2L1 ইন্টু আমরা কি লিখব? T2 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে রুট ওভার অফ 1/2 ইন্টু T2 এর মান কত সেকেন্ড? 3 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 1/√2 ইন্টু 3, অর্থাৎ 3/√2। দেখো তো অপশানে কত দেওয়া আছে? অপশানে আসলে 3/√2 এরকম করে। আচ্ছা, 3 সেকেন্ডের দ্বিতীয় সরল দোলকের, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি সরল দোলক। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। ক্যালকুলেশন করে দেখি কত হয়।
আচ্ছা, এইখানে দেখো কোশ্চেনে একটু সমস্যা আছে, দেখো কোশ্চেনে একটু সমস্যা আছে, এখানে ক্লিয়ার করে নাই যে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। আসলে এই একটি বলতে এরা এখানে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে প্রথম সরল দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সরল দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অপরটি, অপরটি মানে এটা হলো দ্বিতীয় সরল দোলক, ঠিক আছে, দ্বিতীয় সরল দোলক। তাহলে আমাদের এটা করতে হবে কি, কোশ্চেনের একটু ঝামেলার কারণে আমাদের করতে হবে কি প্রথম সরল দোলক, এইটা হবে আসলে আমাদের ক্ষেত্রে এটা আমাদের চেঞ্জ করে লিখতে হবে কি L1 ইকুয়াল টু 2L2, এইটা লিখতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, ওইটা যেটা বলছে যে একটি সরল দোলক মানে প্রথমটার দৈর্ঘ্যই হবে কি কার্যকর দৈর্ঘ্যই হবে দ্বিতীয়টার দ্বিগুণ, প্রথমটার কার্যকর দৈর্ঘ্য হবে দ্বিতীয়টার দ্বিগুণ। আসো এই মেথডে এবার আমরা করি, তাহলে দেখে বা যে অ্যান্সার আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে ওকে, তাহলে এটা হবে কি দেখো, এটা হবে L1 ইকুয়াল টু কি লিখতে হবে 2L2 ডিভাইডেড বাই L1। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এটা আমরা মুছে দিলাম, এখান থেকে লিখতে পারি √2 × 3, √2 × 3। কোশ্চেনে কিন্তু এরকম সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের যদি অপশানের সাথে অ্যান্সারটা না মিলে তাহলে আবার একটু চেক দিয়ে দেখতে হবে। কোশ্চেনে এই দুই একটা ইনফরমেশন একটু কম থাকতে পারে, এটা তোমাদের ক্যাচ করে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমরা পরবর্তীটাও একটু মুছে দিই। তাহলে √2 এর মান কত আমরা জানি 1.41, √2 এর মান কত, √2 এর মান হইল 1.41, তার সাথে গুণ করতে হবে 3। ওকে, তাহলে দেখো তো কত আসে, 3 এর 4 12, 2 হাতে আমার 1, তাহলে 3 আর 1 4, এখানে 3 আর 1 4 মানে 4.2। দেখো তো অপশানে 4.2 আসছে কিনা। আমরা মনে রাখবো যে √2 এর মান হইল 1.41, √2 এর মান হইল 1.41। ওকে ওকে, তো 41 না দিয়ে আমরা 1.4 ওইটা দিলেই আসলে চলে আসবে। আচ্ছা দেখো আছে 4.24, আমাদের বের হয়েছে কত 4.2, অর্থাৎ কাছাকাছি বের হয়েছে, তাহলে আমরা বলতে পারি কি 4.24, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, আমরা এবার নেক্সটটায় চলে যাই, যে একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোনটি ঘটনার উপযুক্ত ব্যাখ্যা, মানে এই ঘটনাটা কেন ঘটছে বা এই ঘটনাটার কারণ কি। প্রথম অপশন বলছে পদার্থটি অবশ্যই গ্যাস, সেটা তো আমার দরকার নেই, গ্যাস হোক আর যাই হোক তাপমাত্রার তো পরিবর্তন হইতেই পারে। ওকে, তারপর পদার্থটির দশা। আচ্ছা আসো তো আমরা এই পদার্থটির দশা সম্পর্কে একটু কথা বলি। ধরো তুমি যখন একটা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফকে যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করবা, ধরো এটা হলো সেই পানি, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করবা, তখন দেখো তো তাপমাত্রার কোনো চেঞ্জ হয়েছে, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে কি হচ্ছে, এই দশায় পদার্থটির দশায় শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন কিসের পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন। ওকে, এখানে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থা মানে কি, এর ভৌত অবস্থা, একটা সময় কি কঠিন ছিল সেটা এখন কি হয়ে গেছে, বরফ গলা পানি হয়ে গেছে, তারপরে পানিটা তরল আর বরফটা কি কঠিন, কিন্তু তাপমাত্রা কি থাকতেছে দেখো তো, তাপমাত্রা কিন্তু এইখানে কোনো তাপমাত্রা চেঞ্জ থাকতেছে না, 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও কি 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এর কারণ কি, তাহলে এর উপযুক্ত কারণটা হবে কি পদার্থটির দশা। আরো একটা ভাবে বলা যায়, যেমন 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করো, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে তুমি যখন 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করো, তখনও কি 100 ডিগ্রি থেকে যাচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, কিন্তু কিসের চেঞ্জ হচ্ছে, অবস্থার চেঞ্জ হচ্ছে। একটা ছিল তরল অবস্থায় পানি, এবার ফুটায় তুমি বাষ্পে পরিণত করতেছো, মানে গ্যাসে নিয়ে যাচ্ছ, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 45 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাই, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। ওকে, আমরা এটা মুছে দিই। দেখো আমাদের প্রশ্নে বলছে কি, একটি কাঠের খণ্ডকে
আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। ওকে, 200 নিউটন বল। এবার আনুভূমিকের সাথে কার্যকরী বল নির্ণয় করো। আনুভূমিকের সাথে কার্যকরী বল নির্ণয় করতে বলছে, আনুভূমিকের সাথে কার্যকরী বল নির্ণয় করতে বলছে। ওকে, আমরা আসো আগে কাঠের খণ্ড আমরা যদি একটু ছবিটা আঁকি। এটা কত নম্বর? এটা হলো 45, এটা হলো 45। ওকে, 45। এই দেখো, এটা যদি সেই কাঠের বাক্সটা হয়, এটা যদি সেই আমাদের কাঠের বাক্সটা হয়, এটাকে কি করা হচ্ছে? এটাকে টানা হচ্ছে। কিন্তু টানা হলে কি হবে? সেটা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে আছে, আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে আছে। সেই কোণটার মান কত? সেই কোণটার মান হইল 60 ডিগ্রি। সেই কোণটার মান কত? 60 ডিগ্রি। আর টানার জন্য টি এর মান, এটা বলা হয়েছে কত? 200 নিউটন বলে টানা হচ্ছে। 200 নিউটন বলে টানা হচ্ছে। 200 নিউটন বলে টানা হচ্ছে। আশা করি আমাদের এই বিষয়টা ক্লিয়ার, যে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। আচ্ছা, আমরা টানলাম, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা জানি দুইটা উপাংশকে স্প্লিট করা যায় বা দুইটা উপাংশকে ভাগ করা যায়। এই টি এক্স মানে কি? এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ, এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ, এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ। তাহলে উলম্ব উপাংশ কি? টি ওয়াই। কিন্তু আমাদের বলছে কি আনুভূমিক উপাংশ বরাবর বলটা কত হবে, অর্থাৎ আমরা লিখতে পারি টি এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? যার সাথে কোণ তার কস উপাংশ, তার মানে কি টি কস 60 ডিগ্রি বা টি কস থিটা। টি এর মান কত? 200 কস 60 ডিগ্রি, 200 কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? 200 cos 60 ডিগ্রি এর মান কত? 200 ইন্টু cos 60 ডিগ্রি এর মান হইল হাফ, তার মানে কত? 100 নিউটন। তাহলে কত হবে? 100 নিউটন। অ্যান্সারটা কত? 100 নিউটন। ওকে, তাহলে 45 নম্বরে আমরা দেখে আসি যে 100 নিউটন আমাদের অপশনে আছে কিনা। 100 নিউটন আমাদের অপশনে আছে কিনা। ওকে, দেখো যে একটি, হ্যাঁ আমাদের এ নম্বর অপশনটা একটাই আছে, যে এটা কত নিউটন? 100 নিউটন। তাহলে অ্যান্সারটা হবে কত? 100 নিউটন। ওকে, এবার আমরা 46 এ চলে যাই। একটি তামার তারের রোধ আর হলে এর দৈর্ঘ্য দ্বিগুণ এবং দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য দুইটাই দ্বিগুণ করা হয়েছে। দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধও দ্বিগুণ করা হয়েছে। তাহলে তামার তারের পরিবর্তিত রোধ কত? হ্যাঁ, তামার তারের রোধ কত? অর্থাৎ R1 এবং R2 এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসো আমরা পরবর্তী স্লাইডে আবার যাই। ওকে, তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। এটা কত? আমাদের 46 নম্বর। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আসো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ L2 ইকুয়াল টু 2L1 প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ R2 ইকুয়াল টু কি লিখতে পারি? 2 ইন্টু R1, R2 ইকুয়াল টু 2 ইন্টু R1। ওকে, এবার আমরা তো ইসের সূত্রে চলে যাই। আমরা কি জানি? R ইকুয়াল টু রোধের সূত্রে R রো L বাই এ, এখান থেকে প্রস্থচ্ছেদ তারটা, এটা যদি আমাদের তার হয়, তারটাকে কেটে ফেলো। তাহলে এই যে একটা প্রস্থচ্ছেদ পাইলা, তাহলে এই প্রস্থচ্ছেদের কি ব্যাসার্ধ থাকবে না? আর ব্যাসার্ধ থাকবে। তাহলে একটা এই গোলাকার বস্তুটির ক্ষেত্রফল কি হবে? এ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার। এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? রো এল বাই পাই আর স্কোয়ার। আসো এবারে আমরা এখান থেকে লিখি। এখান থেকে কি লেখা যায়? দেখো, R2, আচ্ছা R প্রপোর্শনাল টু দিয়ে আমরা প্রথমে লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চেঞ্জ হবে কিসের? L এর চেঞ্জ হবে আর R এর চেঞ্জ হবে। তাহলে R প্রপোর্শনাল টু L বাই কি লেখা যায়? R স্কোয়ার লেখা যায়। ওকে, তাহলে একটার সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক আর একটা সমানুপাতিক সম্পর্ক। ওকে, এইখান থেকে কি লেখা যায়? R2 বাই R1, আচ্ছা R2 বাই R1 আমরা একবারে লিখবো, R2 বাই R1। তাহলে এইখান থেকে কি লিখবো? এইখান থেকে লিখবো L2 বাই L1, এটা সমানুপাতিক সম্পর্কে আছে, কিন্তু পরবর্তীটা R স্কোয়ারটা এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে। এখান থেকে কি লিখতে পারি? R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার। ওকে, এবার বসায় দাও। L2 অর্থাৎ এটা কত করা হয়েছে? 2L1, তাহলে 2L1 ডিভাইডেড বাই L1 ইন্টু R1 স্কোয়ার 2R1 স্কোয়ার।
তাহলে এখান থেকে এল অন বাদ গেল, আর1 স্কোয়ারও কাটা যাবে দেখবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4, তার মানে কি হাফ, 2 ইন্টু 1/4 হাফ আসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, R2 ইকুয়াল টু হাফ ইন্টু R1, R2 ইকুয়াল টু হাফ ইন্টু R1। ওকে, তাহলে দেখো R/2 আছে आंसर। আচ্ছা, আমরা এটাকে R1 ধরছিলাম, এখন R1 আমাদের প্রশ্নে এটাকে R1 না ধরে এটাকে কি ধরছে, R ধরছে। একই কথা। তাহলে এখান থেকে R1 না লিখে আমরা লিখতে পারি কি R, হাফ ইন্টু R, তার মানে R/2। এখান থেকে কি লেখা যায়, R/2। আশা করি বুঝতে পারছো, এখান থেকে কি লেখা যায়, R/2। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, R/2 হবে অ্যান্সারটা, R/2 হবে অ্যান্সারটা। ওকে, তাহলে 46 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা অ্যানাউন্সমেন্ট করব। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ওকে, দেখো আমাদের কিন্তু ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে কিন্তু এই যে রিস্টার্ট মিশনটা চলছে। হ্যাঁ, রিস্টার্ট মিশনটা চলছে। ওকে, তো এই কোর্সের ভিতরে কি কি আছে দেখো তোমরা, এখানে ফিচারগুলো কি কি আছে দেখো। জিএসটি স্টার 2.0 এর ফুল অ্যাক্সেস ম্যারাথন স্পেশাল সাজেশন, এটা টোটাল ম্যারাথন ক্লাস হবে 8টা। টোটাল ম্যারাথন ক্লাস হবে কয়টা, 8টা। দাগানো বইয়ের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, গুচ্ছ প্রশ্ন সলভ করে দেওয়া হবে, পার্সোনাল মেন্টরিং, অর্থাৎ কারোর কোনো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখো যে পার্সোনাল মেন্টরিং কি, মেন্টরিং বলতে বোঝায় যে তোমার নিজের কোনো সমস্যা হইলে তোমরা 24 ঘন্টা 24/7 আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবে। হ্যাঁ, তোমাদের যে কোনো প্রবলেমে আমাদেরকে জানাইলেই হবে। ওকে, তাহলে দেখো এখানে টোটাল কয়টা, 65 প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, তোমরা চাইলে পরবর্তীতেও দেখে নিতে পারবা। ঠিক আছে, তারপরে কি 8টা পেপার ফাইনাল সাবজেক্টের পরীক্ষা হবে। হ্যাঁ, আর সলভও করে দেওয়া হবে। ঠিক আছে, 10টি কৃষি গুচ্ছ স্পেশাল, হ্যাঁ ফাইনাল। ওকে, তারপরে দেখো আর কি আছে আমাদের ক্ষেত্রে, এই যে এই রুটিনটা চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। এই যে রুটিনটা আমাদের দেওয়া আছে, যদি পরীক্ষা পিছায় তাহলে সেই ক্ষেত্রে রুটিনের ক্ষেত্রে সামান্য সমন্বয় আনা হবে। ওকে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তারপরে দেখো আমাদের মেন্টর, আমাদের 3 ভাই আছেন যারা এটা পরিচালনা করতেছেন। জাবিটি ইউনিটে ফার্স্ট আমাদের ভাই আছেন মাহমুদ ভাই, তানভীর ভাই আছেন, এবং আমাদের তাহমিদ হাসান যে RMC-তে শুধু চান্স পেয়েছে আর কি। তারা সবাই মানে বেস্ট মেন্টরের কাছ থেকে তোমরা ক্লাসগুলো পাবা। ঠিক আছে, বেস্ট মেন্টররা কিন্তু আমাদের এই ব্রাদার্স সাজেশনে ক্লাসগুলো নিয়ে থাকে। ওকে, দেখো যাবি প্রথম মাহমুদ ভাইয়ের ওবিসিটি, এই যে আমাদের যে ব্যাচটা, এটা হচ্ছে কি 5.0, ওবিসিটি 5.0। গত বছরের ব্যাচটা ছিল কি 4.0। ওকে, ওবিসিটি ব্যাচ থেকে দেখো 100 জন চান্স পাইছে। ঠিক আছে, 100 জন চান্স পাইছে গত বছর, 310টি সিটের বিপরীতে 100 জন চান্স পাইছে। ওকে, এছাড়াও আমাদের আরেকটা কোর্স আসছে, সেই কোর্সটা হলো কি কম্বো কোর্স, যেখানে মেডিকেল এবং মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের একসাথে একটা কম্বো কোর্স করা হচ্ছে, যেখানে কি কোর্স ফি 9,999 টাকা। এটা ছিল, এটা এখন আর নাই, এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে কত, 3,999 টাকা, 3,999 টাকা। আর তাছাড়া যদি কেউ মেডিকেল কোর্স, দেখো মেডিকেল কোর্স বাদে শুধুমাত্র ডি ইউনিটের কোর্সটা করতে চাও, তাহলে তার ক্ষেত্রে আরো 1,000 টাকা ছাড়, কত, 2,999 টাকা। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলা হয় না, সেটা হইলো কি, এই যে আমাদের এই কোর্সটা চলতেছে 499 টাকায়। দেখো এই যে লেখা আছে, হ্যাঁ 5 জুলাই পর্যন্ত 499 ক্লাস শিডিউল দেওয়া আছে। আর দেখো কোর্স ফি কত, 999 থেকে করা হয়েছে কত, 499। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দিয়ে দাও, এবং সবাই খুব দ্রুত, যারা এগ্রিকালচার সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার আছো তারা সবাই ভর্তি হয়ে যাও। হ্যাঁ, ভর্তি হয়ে যাও তোমরা সবাই, বেস্ট মেন্টরের কাছ থেকে তোমরা মেন্টরিংটা পাবা। হ্যাঁ, আর তোমাদের যে কোনো প্রবলেমে 24/7 আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমরা এবার চলে যাচ্ছি, হ্যাঁ আবার পড়ার দিকে চলে যাই, আমরা কোশ্চেন সলভের দিকে চলে যাই। ওকে, আগের স্লাইডটা না, হ্যাঁ আগের স্লাইডটা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে R/2। ওকে, এবার আমরা 47-এ চলে যাচ্ছি। হ্যাঁ, 47 নম্বর, দেখো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, খুব ভালো কথা।
এদের দুটি সমমানের ভেক্টর, তার মানে কি দুইটাই সমান, পি কিউ সমান। আচ্ছা আমরা একটু ইয়াটা কমায় নিই। ওকে ঠিক আছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। যেই লাও সেই কত, বুঝছো? যে দুইটা ভেক্টর সমান, ঠিক আছে, যে কোনো একটা সমান মানে কি লব্ধিও সমান, দুইটা ভেক্টরও সমান, তিনটাই সমান। ঠিক আছে, কথা হইল কি লব্ধিও সমান, ভেক্টর দুইটাও সমান, সব প্রত্যেকটার মানই সমান। তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? এইভাবে যদি মনে রাখো তোমরা, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, হ্যাঁ, তাহলে লব্ধি সমান পি কিউ দুইটাই সমান। তাহলে তোমরা মনে রাখবা এই কোণটা আসবে কত, এটা হলো শর্টকাট 120 ডিগ্রি। এই কোণটা আসবে কত? 120 ডিগ্রি। কোণটা আসবে কত? 120 ডিগ্রি। এখন তোমরা যদি আরেকটু জানতে চাও এই বিষয়টা নিয়ে, তাহলে দেখো আমরা এই স্লাইডে করে ফেলি এটা, যেভাবে এটা কিভাবে করব আমরা, হ্যাঁ কিভাবে করব আমরা দেখাই দিই কিভাবে করব। ওকে, তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু আমরা জানি কি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা, যখন এদের মধ্যবর্তী কোণ কত? আলফা। ওকে, তাহলে আমরা বলছি কি আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ, তার মানে প্রত্যেকটাকে আমরা কি লিখতে পারি? প্রত্যেকটাকে আমরা লিখতে পারি পি। আচ্ছা আমরা স্কোয়ার করে দিলাম একবারে, পি স্কোয়ার ইকুয়াল টু, দেখো বুঝো কিনা, পি স্কোয়ার প্লাস এটাও কিউ কিউ আমরা লিখলাম কি পি স্কোয়ার প্লাস 2p ইন্টু কিউ মানে কি পি ইন্টু পি, পি ইন্টু পি মানে কি 2p স্কোয়ার cos আলফা, cos আলফা। আশা করি ক্লিয়ার হয়েছে। আসো এবার কি লেখা যায়, এখান থেকে লেখা যায় কি পি স্কোয়ার, আচ্ছা পি স্কোয়ার, আচ্ছা আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করি, সময় স্বল্পতার কারণে আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করি। দেখো এখান থেকে লেখা যায় কি পি স্কোয়ার 2p স্কোয়ার, তার মানে একটাই পি স্কোয়ার থাকবে, ঠিক আছে, একটা একটা কেটে দাও, এই একটা একটা কেটে দাও, তার মানে এখান থেকে লেখা যায় 0 ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস আচ্ছা এইভাবে দরকার নেই, আমরা আরো একটু শর্টকাটে করি, আমাদের কোনো সূত্রই আনবো না, আমরা কোনো সূত্রই আনবো না, আমরা একদম শর্টকাটে করব। দেখো এখান থেকে এটা লেখা যায় 2p স্কোয়ার cos আলফা, আমরা একদম শর্টকাটে করব, cos আলফা ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার। কি করলাম, এই পি স্কোয়ারটাকে কান ধরে এই সাইডে নিয়ে আসলাম, ইকুয়েশনের বাম পাশে নিয়ে আসলাম, তারপর কি ঘুরাই লিখলাম, হ্যাঁ। আচ্ছা তারপরে এখান থেকে কি লেখা যায়, দেখো দেখো পি স্কোয়ার কেটে দাও, আবার দাও পি স্কোয়ার কেটে দাও, দিলাম, তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে 2 cos আলফা ইকুয়াল টু মাইনাস 1, কি আসে 2 cos আলফা ইকুয়াল টু মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায় cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, তাহলে cos কত ডিগ্রি হবে, তাহলে আলফার মান কত আসবে, দেখো এখান থেকে আলফার মান আসবে 122 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি আসবে, হ্যাঁ এইভাবে তোমরা করে ফেলবা। আর শর্টকাটটা কি বলছিলাম, যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হইলে সেই ক্ষেত্রে আলফার মানটা আলটিমেটলি কত আসবে, আমাদের করারও দরকার নাই, সেটা আসবে কত 120 ডিগ্রি আসবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে, 120 ডিগ্রি আমরা দাগিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। 48 নম্বর কোশ্চেনে কি বলছে, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, এদের মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, ছোট বলটির মান 30 নিউটন। এবং আরেকটা কথা বলে দিয়েছে কি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি ওই ছোট বলটা আসলে এই বলের লম্ব মানে ওই ছোট যে বলটা আছে না, ওই ছোট বলটার লম্ব বরাবর ক্রিয়া করে। দেখছো কিছু কিছু কথা কিন্তু অমিট, কিছু কিছু কথা বলে দেয় নাই, যে এখানে বলা উচিত ছিল কি লব্ধি বলের লম্ব মানে কি ছোট বলের লম্বে ক্রিয়া করে, তাহলে বড় বলটার মান কত সেটা। আচ্ছা তাহলে লব্ধি হলো 40 নিউটন, তারপরে কি বললো যে 30 নিউটন ছোট বলটা। আচ্ছা দেখো তো এটা এইভাবে করা যায় কিনা, আমরা একটু শর্টকাটে করতে পারি কিনা, দেখো তো এটা এইভাবে করা যায় কিনা। তাহলে বলের লব্ধি কত, এটা হলো বলের লব্ধি, আর কত নিউটন বলছে, এটা 40 নিউটন বলছে না, হ্যাঁ 40 নিউটন। আর এই যে এই বরাবর এটা নিলাম কত, এটা হলো ধরো এটা আমরা কি পি লিখলাম, পি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এটা ছিল কত আমরা একটু দেখে আসি, এটা ছিল কত, এটা ছিল হইলো 30 নিউটন। ওকে আমরা লিখলাম 30 নিউটন লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখন তুমি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, তোমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারো, কিন্তু আমি ত্রিভুজ সূত্র দিয়ে করাবো, ঠিক আছে। তাহলে এটা কি এত কিছু জানার দরকার নেই, দেখো এটা দিয়ে করলে কত ইজি হয়ে যাচ্ছে। তাহলে আর 40 নিউটন, তার মানে কি
এই যে আমরা যদি এটাকে মুছে দিয়ে এইভাবে লিখতাম, এটাকে মুছে দিয়ে যদি আমি এইভাবে লিখতাম, ঠিক আছে, এই যে এটা কত, এটা হলো আর, এটা কত নিউটন, এটা হলো 40 নিউটন। তারপরে পি, তার মানে এটা কি লেখা যায়, এই যে এটা কত, এটা হলো পি, পি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 30 নিউটন, 30 নিউটন। আচ্ছা, তাহলে আমাদের লাগবে কি আরেকটা বল যেটা কাজ করবে, দেখো আরেকটা বল যেটা কাজ করবে, ওকে, ওকে। আচ্ছা, আরেকটা বল যেটা কাজ করবে, ধরো এটা একটা দিক দিলেই হচ্ছে, সমস্যা নেই, এইভাবে দিলাম, সমস্যা নেই। ওকে, তাহলে আরেকটা বল কাজ করবে, এটা যদি পি বল হয়, এটা যদি আর হয়, তাহলে আরেকটা বল এইখানে কাজ করবে, কিউ ভেক্টর। হ্যাঁ, কিউ ভেক্টর। তাহলে এই কিউ ভেক্টরের মানটা বা কিউ এর মানটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে কিউ ইকুয়াল টু রুট ওভার অফ অধিভুজের মান সেই পিথাগোরাস দিয়ে ছোটবেলার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে এখান থেকে কি লিখতে পারি, পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 30 স্কোয়ার, সরি কিউ না, এটা হবে আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার, আর এর মান কত দেওয়া আছে দেখো, লম্বের মান দেওয়া আছে 40, তাহলে 40 স্কোয়ার, তাহলে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার মানে 2500, 2500 করলে কত আসবে, 50 আসবে, 50 নিউটন। অ্যান্সারটা হবে কত, 50 নিউটন। আর এছাড়াও তোমরা ওই সূত্র দিয়ে করতে পারবা, সেই ওই সূত্রের ক্ষেত্রে তোমরা কি আলফা, আলফা ইকুয়াল টু কত ধরতে হবে, আলফা ইকুয়াল টু সামান্তরিক সূত্র দিয়ে করলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরতে হবে। এখন 90 ডিগ্রি ধরো আর যাই ধরো না কেন, আলটিমেটলি সর্বশেষ দেখবা যে তোমার এইটাই আসতেছে, ঠিক আছে, এটাই আসতেছে। এই কারণে আমরা এটা ত্রিভুজ সূত্র দিয়ে সরাসরি করে ফেলছি, পিথাগোরাসের সূত্র দিয়ে সরাসরি করে ফেলছি, শর্টকাট। ওকে, শর্টকাটে ক্লিয়ার হয়েছে, আমরা বুঝতে পারলাম। আমরা তাহলে এটা কত নম্বর ছিল, এটা ছিল আমাদের 48 নম্বর, আমি পাশে লিখে দিই 48, 48, 48। ওকে, 48 এর আনসার কত, 50 নিউটন, শেষ, 50 নিউটন। ওকে, এবার আমরা 49 নম্বরে চলে যাই, 49-এ চলে যায়। 49-এ কি বলছে দেখো, যে একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করা 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ এত হইল, পাখাটির কৌণিক, পাখাটা কি, পাখা প্রথমে কি থাকে বলতো, পাখা কিন্তু প্রথমে স্থির থাকে, স্থির থাকার পরে তারপরে কি আস্তে আস্তে চলতে শুরু করে। তার মানে এর প্রথম যে কৌণিক বেগ, আমরা আবার পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এটা কত নাম্বার, এটা হলো 49, 49, 49। ওমেগা নট, ওমেগা নটের মান কত, ওমেগা নটের মান হইল 0, তারপরে ওমেগা, ওমেগা এটার মান কত দেয়া আছে দেখো তো, এটার মান দেয়া আছে কত, 20 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা রেডিয়ান পার সেকেন্ড আর লিখলাম না, 20 লিখলাম শুধু। ওকে, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আমরা এইটা কোন সূত্র দিয়ে করব, আমরা কিন্তু রৈখিক বেগের ক্ষেত্রে একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেম টু সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে, একটু ডিফারেন্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার, ওমেগা নট স্কোয়ার প্লাস 2, এই যে এর জায়গায় আমরা কি লিখবো, আলফা কৌণিক ত্বরণ, আর এস এর জায়গায় আমরা কি লিখবো, থিটা লিখবো, এস এর জায়গায় আমরা কি লিখবো, থিটা লিখবো। আবার থিটার একটা সুন্দর সূত্র আছে, থিটার কি একটা সুন্দর সূত্র আছে, সেটা কি, সেটা হইলো থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কৌণিক সরণ, এটা লিখতে পারি 2πn, 2πn। অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রে একটা বিন্দু তুমি ধরে নাও, এই কল্পনা করে নাও, এই পর্যন্ত আসতে, এই পর্যন্ত আসতে তোমার একবার সরণ হইলে, একবার সরণ হইলে তুমি এই পর্যন্ত আসলা, তখন কি হইলো, 2π দূরত্ব অতিক্রম করলা, আরেকবার তুমি সরণ করলা, আবার আসলা, আবার ঘুরে এই পর্যন্ত আসলা, তাহলে এর সাথে কি 2 লিখলা। ওই সেই n বার যদি তুমি ঘুরো তাহলে কি লিখবা, 2πn লিখবা। n বার যদি তুমি ঘুরো তাহলে কি লিখবা, 2πn লিখবা। n বার ঘুরলে 2πn লিখবা। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা, হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এবার আসো আমরা সূত্রটা লিখি, আমরা এই সূত্র নিয়ে কাজ করি। তাহলে দেখো ওমেগা নটের মান, তাহলে এখান থেকে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু, আমি একবারে লিখবো, ঠিক আছে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা। 2 থিটার জায়গায় আমরা কি লিখবো, 2 থিটার জায়গায় আমরা লিখবো কি, 2 থিটার জায়গায় আমরা লিখবো কি 2πn, ঠিক আছে। 2 থিটার জায়গায় আমরা কি লিখবো, 2πn লিখবো, 2πn লিখবো। 2 থিটার জায়গায় আমরা কি লিখবো, 2πn লিখবো। আচ্ছা, তাহলে আসো 2 থিটার জায়গায় আমরা কি লিখবো, থিটার জায়গায় আমরা লিখবো কি 2πn। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনে দেয়া আছে কিনা দেখি,
যে দুই কৌণিক তরঙ্গ কত, এটি বৈদ্যুতিক সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়, 10 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়, 10 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়। আচ্ছা 10 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়, তাহলে 2 পাই এন, তাহলে এটা আমাদের লাগবে 2 পাই এন। ওকে 2 পাই এন। একটা মিনিট ওয়েট করো, একটা মিনিট আমরা একটু দেখি, দাঁড়াও অ্যান্সারটা কোথায়, অ্যান্সারটা আমাদের একটু বের করে রাখি। তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেলছি। দেখো ওমেগা স্কোয়ারের মান কত, 20 স্কোয়ার মাইনাস ওমেগা নটের মান কত, 0 স্কোয়ার। এবার মান বসা দাও, 2 ইন্টু 2 পাই, 2 পাইটাকে রেখে দাও, পাইয়ের মান বসাই দিব। আচ্ছা পরে পাইয়ের মানটাও আমরা বসাই দিই, পাইয়ের মানটাও এখান থেকে আমরা বসাই দিই। আচ্ছা পাইয়ের মান কত, 3.14, এতটুকু নিয়েই তোমরা কাজ করো। এন এর মান কত, কয়বার ঘুরছে, 10 বার ঘুরছে, 10 বার ঘুরছে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করলে এখান থেকে তোমরা দেখতে পাবো কত আনসারটা হবে। আনসারটা হবে 3.18 রেডিয়ান পার সেকেন্ড, 3.18 রেডিয়ান পার সেকেন্ড, 3.18। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন, টিপিক্যাল কোশ্চেন বা সহজ কোশ্চেনগুলোর মতো না, একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন, এটা খুব সুন্দর করে বুঝে নিতে হবে। হ্যাঁ, আমরা করলাম কি, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ওমেগা স্কোয়ার ইকুয়াল ওমেগা নট স্কোয়ার। আর থিটার মানটা কি, থিটা আমরা বলছি 2 পাই, একবার বললে কি 2 পাই, তাহলে এন বার বললে কি 2 পাই এন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখি আমাদের আছে কিনা 3.18, ইয়েস আমাদের আছে 3.18, আমাদের অপশানে আছে এই যে 3.18। তাহলে এটার এটা কত হবে, 3.18, তাহলে 49 সি। ওকে, এবার আমরা 50 নম্বরে যাবো। একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতরে, একটি গাড়ি চলতে থাকলে বা এই টায়ারের কি আয়তনের কোনো পরিবর্তন হয়? টায়ার তো যেমন আছে, সাধারণত টায়ার যেমন থাকে, টায়ারে পাম্প অবশ্য দেওয়া লাগে, কিন্তু টায়ারের কি এর আয়তনটা কি থাকে, সেম থাকে। গাড়ি চলতে থাকলেও হালকা চেঞ্জ হয়, তবে সেটা আমরা এখানে বলবো না। আমরা বলবো কি, এখানে আয়তনটা ভিটা অলওয়েজ কি থাকে, ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ভিটা অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া, সেই তাপগতীয় প্রক্রিয়াটা কেমন, সেই তাপগতীয় প্রক্রিয়াটা কেমন বলো তো, সেই তাপগতীয় প্রক্রিয়াটা কেমন? এটা হচ্ছে ধ্রুব আয়তন বা সম আয়তন, ধ্রুব আয়তন বা সম আয়তন। কিন্তু গাড়ির টায়ার যদি হঠাৎ করে ফেটে যায়, আমি একটু পাশে লিখে রাখি, হঠাৎ ফেটে গেলে, গাড়ির টায়ার যদি হঠাৎ ফেটে যায়, গাড়ির টায়ার যদি হঠাৎ ফেটে যায়, হ্যাঁ হঠাৎ ফেটে যায়, তাহলে সেইখানে কি হয়, সেইখানে হয় রুদ্ধতাপীয়, সেইখানে হয় কোনটা, রুদ্ধতাপীয় পরিবর্তন হয়, সেইখানে রুদ্ধতাপীয় পরিবর্তন হয়। কোন ধরনের পরিবর্তন হয়, রুদ্ধতাপীয় পরিবর্তন হয়। পরিবেশ কেমন হয়, হালকা শীতল হয়ে যায়, ঠান্ডা বাতাস। কোনো সময় যদি খেয়াল করে দেখো যে ঠান্ডা বাতাস, ঠিক আছে, গাড়ির টায়ার যদি ফেটে যায়, তোমরা যারা সাইকেল চালাও বা বাইক চালাও তারা কিন্তু জানো, হ্যাঁ ঠান্ডা বাতাস বের হয়ে যায়, তার মানে কি পরিবেশটা শীতল হয়। ওকে, তাহলে সেখানে কি চেঞ্জ হয়, রুদ্ধতাপীয় চেঞ্জ হয়। ওকে, এবার আমরা 51 নম্বরে চলে যাবো, 51 নম্বরে চলে যাবো, 51 নম্বরে চলে যাই। ওকে, 51 নম্বরে কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এই দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু একটু অ্যাটিপিক্যাল, যে থার্মোমিটার 5 ডিগ্রি সেলসিয়াস বরফ বিন্দু, মানে একটা আছে ডিগ্রি সেলসিয়াসে, আচ্ছা স্টিম বিন্দু দেওয়া আছে, অর্থাৎ বাষ্পীয় বিন্দুও দেওয়া আছে। আচ্ছা, তবে থার্মোমিটার এত তাপ প্রদর্শন করে, খুব ভালো কথা। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত নির্ণয় করতে হবে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত নির্ণয় করতে হবে। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, এটা মুছে দিই, আবার মুছে দিই। ওকে, আমরা এখান থেকে একটা সূত্র শিখে নিব, যেটা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। ঠিক আছে, যেটা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। ওকে, আমরা একটা সূত্র শিখবো এরকম, থিটা। আচ্ছা একটু কালারটা একটু গাঢ় করে নিই। ওকে, এবার ঠিক থাকবে। থিটা, তার আবার চেঞ্জ করতে হচ্ছে, ওকে আমরা কালারটাও চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এবার আশা করি ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শিখবো। বাহ, ভালো তো। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখবো থিটা, এই সূত্রটা লিখে দাও তোমরা, থিটা মাইনাস থিটা আইস, মানে এটা হচ্ছে বরফ বিন্দু। তারপরে কি লিখলাম নিচে, থিটা
স্টিম, থিটা স্টিম, শুধু এসটি লিখলাম, ওকে। থিটা স্টিম মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, ওকে। তারপরে এই পাশে কার সাথে তুলনা করব, যার সাথে তুলনা করব তাকে এক্স দিলাম, ঠিক আছে। এক্স মাইনাস এক্স আইস, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, ওকে। এক্স আইস, এখন শুধু জিনিসগুলো বসায় দাও, যা যা চাইছে সেটা বসাই দিলে হবে, ওকে। এটা কত ছিল, 51 নম্বর ছিল, তাহলে 5 ডিগ্রি 99 ডিগ্রি 52 ডিগ্রি, 5 ডিগ্রি 99 ডিগ্রি 52 ডিগ্রি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এই যে প্রথমটা হচ্ছে কি ত্রুটিপূর্ণ, 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 প্রথমটা হচ্ছে কি ত্রুটিপূর্ণ। যে কোনো কিছু দিয়ে তোমরা যে কোনো সূত্র দিয়ে করতে পারবা, নিয়মটা আমি জাস্ট একটু দেখাই দিলাম, হ্যাঁ। তাহলে এই যে দেখো থিটা, থিটার মান কত দেওয়া ছিল, থিটার মান ডিগ্রি সেলসিয়াসে আমরা প্রথমটা নিচ্ছি, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 52 ডিগ্রি সেলসিয়াস, পাঠ প্রদর্শন করছে 52, আইস হচ্ছে কত, আইস হচ্ছে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস, নিচে কি লেখা যায়, স্টিম 99 দেওয়া আছে, ত্রুটিপূর্ণ যে 100 হওয়ার কথা ছিল কিন্তু কত হয়েছে 99, আর এটা 0 হওয়ার কথা ছিল, হয়েছে কত 5, এটা ত্রুটিপূর্ণ। এবার এটা কি আমরা ফারেনহাইট টেবিল করব, তাহলে এফ লিখলাম, ওকে। এখন আইস কত, আমরা চাই নিম্নবিন্দু কত, ফারেনহাইট স্কেলে নিম্নবিন্দু হলো 32, 32, স্টিমে কত, স্টিমে হইলো কত, স্টিমে কত বলো তো, স্টিমে কত 212, 212, আইসে কত বলো তো, আইসে আবার সেই 32, এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, আসো ক্যালকুলেশন করে ফেলি, হ্যাঁ ক্যালকুলেশন করে ফেলি আমরা, ওকে। 52 মাইনাস 5 কত আসে ভাইয়ারা, 47 আসে, 99 মাইনাস 5 কত আসে ভাইয়া, 94 আসে, তারপরে কত আসে এখান থেকে f মাইনাস 32, f মাইনাস 32, f মাইনাস 32, এখানে কত আসবে 180 আসে, 180 আসে, ওকে। তাহলে এখান থেকে আসবে হাফ, বুঝছো, 47 1 ডিভাইডেড বাই 2, হাফ, হাফ ইন্টু 180 কত, মানে কত 90, 90 একবারে লিখলাম, f মাইনাস 32, f মাইনাস 32 একবারে ক্যালকুলেশন দেখো বুঝো কিনা, ওকে। f ইকুয়াল টু, তাহলে এখান থেকে কি লেখা যায়, f ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়, f ইকুয়াল টু লেখা যায় 90 প্লাস 32 কত আসে, 90 প্লাস 32 কত আসবে 122 ডিগ্রি, কত আসবে 122 ডিগ্রি ফারেনহাইট, কত আসবে 122 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি ফারেনহাইট, ওকে ওকে ওকে, 122 ডিগ্রি ফারেনহাইট, দেখো অপশনে আছে কিনা, হ্যাঁ আছে 122 ডিগ্রি ফারেনহাইট, তো ক্লিয়ার, ওকে। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয় বলো, কোন পদ্ধতিতে, ফিউশন পদ্ধতিতে, ফিউশন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ভাইয়া, ফিউশন পদ্ধতিতে। আমরা জানি কি, আমরা জানি কি, আমরা জানি হইল কি, এইখানে ফিউশনের ক্ষেত্রে সৌরশক্তিতে সূর্যের ভিতরে হাইড্রোজেনটা কিসে পরিণত হয়, হাইড্রোজেনটা কিসে পরিণত হয় বলো তো, হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়, সূর্যের ভিতরে কি হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়, হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়, হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়, হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয় ফিউশন বিক্রিয়ায়। ওকে, তাহলে তোমাদের যদি আমি বিক্রিয়াটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি, এক্সট্রা ইনফরমেশন হিসাবে একটু মনে রাখতে পারো, হ্যাঁ একটু মনে রাখতে পারো, ওকে। আচ্ছা, এটা যদি আমি একটু বিক্রিয়াটা লিখে দিই, দেখো ডিউটেরন, ডিউটেরন বা ডিউটেরিয়াম যেটাই বলো না কেন, 2 হাইড্রোজেন, বর সংখ্যা 2, আরেকটি হলো টিট্রিয়াম 3 হাইড্রোজেন, ঠিক আছে, 2 হাইড্রোজেন আর 3 হাইড্রোজেন, এটা মিলে কি তৈরি করবে, এটা মিলে তৈরি করবে একটা হিলিয়াম আয়ন তৈরি করবে, একটা হিলিয়াম আয়ন বলতেছে, একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করবে, একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে, একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করবে, ওকে। আর কি তৈরি করবে, একটা নিউট্রন তৈরি করবে, একটা নিউট্রন তৈরি করবে, আর কি তৈরি করবে, একটা এনার্জি তৈরি করবে 17 মেগা ইলেকট্রন ভোল্ট, 17 মেগা ইলেকট্রন ভোল্ট, 17 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, 17 মেগা ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ 17 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো এখান থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে কতটুকু শক্তি উৎপন্ন হয়, 17 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়, 17 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয় ফিউশন বিক্রিয়ায়, একটি ফিউশন বিক্রিয়ায় 17 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই, ওকে। এটা তো বলছি আমরা ভর দৈর্ঘ্য, এটা নিয়ে কথা হয়ে গেছে। এবার 54 নম্বর, 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 কেজি ভরের একটি বুলেট এত বেগে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা কি, এটা হলো আমাদের সেই পুরাতন সেই 9-10 থেকে করে আসা যে ম্যাথটা,
9-10 থেকে পশ্চাৎ বেগ, কিসের পশ্চাৎ বেগ বলো, বলো কিসের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা ধরো পি ইনিশিয়াল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি ফাইনাল। বন্দুক এঁকে দিলাম, এই ধরো বন্দুক, যাক যেমন হয়েছে সমস্যা নাই। বুলেটটা যখন এইখানে ছিল, ধরো বুলেটটা এইখানে ছিল, তখন ক্ষেত্রে এর বুলেটের ভরটা আমরা ধরলাম এম, বন্দুকের ভরটা ধরলাম আমরা বুলেট সহ এম, ক্যাপিটাল এম, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে যখন আদি অবস্থায় ছিল ইউ ইকুয়াল টু কি লিখছি, 0, ক্যাপিটাল ইউ, মানে কি বন্দুকের স্থির অবস্থায় ছিল। তারপরে এই যে বুলেটটা এটাও কি ইউ, এটাও কত 0, এটাও স্থির অবস্থায় ছিল। যখন বের হয়ে গেল তখন কি বুলেটটা বের হয়ে গেল, একটা বেগ পাইলো, সেই বেগটাকে ধরলাম ভি, সেই বেগটাকে ধরলাম স্মল লেটারের ভি। এবং তুমি যখন ট্রিগারটা চাপলা তখন পিছনের দিকে তোমার মনে হবে তুমি একটা বেগ পাইছো, সেই বেগটাকে আমরা বলবো ক্যাপিটাল ভি। আসো এবার আমরা পি ইনিশিয়াল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম ইউ প্লাস ক্যাপিটাল এম ইউ, আবার কি লিখতে পারি, এম ভি প্লাস স্মল এম স্মল ভি। ওকে, এইখান থেকে দেখো সব 0, সব 0, এটাও 0, এটাও 0, তার মানে এইখান থেকে তুমি লিখতে পারো এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। আমি একটু শর্টকাটে করার চেষ্টা করলাম, আশা করি কোত্থেকে আসছে বিষয়টা বুঝতে পারছো। এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। এবার এখানে তুমি লিখতে পারো কি, ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। মান বসাও, মান বসাও, মান বসাও, মান বসাও। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে ছিল এটা না, হ্যাঁ এই যে, তাহলে 5 কেজি ভরের একটি রাইফেল, 5 কেজি 20 গ্রাম 1000। আচ্ছা তাহলে 5 কেজি 20 গ্রাম, 5 কেজি 20 গ্রাম মানে কত, 0.2 ইন্টু ভি, ভি এর মান কত, স্মল ভি এর মান কত, স্মল ভি এর মান হচ্ছে 1000, 1000, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের করা লাগতো না, আমরা আর একটু শর্টকাটে করে ফেলি। 0.2 না লিখে আমরা লিখবো 20 গ্রাম, তো 20 ইন্টু 10⁻³ এই নাও, ঠিক আছে। আর স্মল ভি এর মান কত, 1000, 1000 মানে 10⁻³ দাও, কাইটা দাও, কাইটা দাও। তাহলে 20/5 কত আসে, 4। দেখো তো 4 আছে কিনা অপশানে, 4 আছে কিনা অপশানে, 4 আছে, হ্যাঁ 4 আছে। তাহলে অ্যান্সারটা হবে কত, 4 মিটার/সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। 55 নম্বর, 1 কেজি ভরের একটি তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া যায়, মৌলটির অর্ধায়ু কত, মৌলটির অর্ধায়ু কত। আসো শর্টকাট শিখি, এখান থেকে 55 নম্বরটা আমরা শর্টকাটে করব। 55 নম্বরটা আমরা একটা সূত্র লিখলাম, আমরা একটা সূত্র লিখব। 55 নম্বরটা আমরা একটা সূত্র লিখব। ওকে দেখো আমরা একটা শর্টকাট শিখব। টি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ইন্টু টি হাফ, ঠিক আছে, অর্ধায়ুকালের সাথে সম্পর্ক। মানে এনটা আমি কিভাবে নির্ণয় করব, এনটা আমি কিভাবে নির্ণয় করব, এন এর মান আমি জানি না, এন এর মান আমি জানি না। এন এর মান হইল, দেখো কিভাবে করি, এন এর মান হইল, দেখো কত কেজি ছিল, কত কেজি ছিল, 1 কেজি ছিল, হয়েছে কত 0.25 কেজি, 0.25 কেজি, 0.25 কেজি। তাহলে আমরা এন ইকুয়াল টু লিখবো এন ডিভাইডেড বাই এন নট, এন ডিভাইডেড বাই এন নট, এন ডিভাইডেড বাই এন নট। ছিল কতটুকু, 1 কেজি ছিল, ছিল ছিল আচ্ছা আচ্ছা, প্রথমটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে কি অবশিষ্ট, এন হচ্ছে কি অবশিষ্ট, অবশিষ্ট, এন হচ্ছে কি অবশিষ্ট, ঠিক আছে, এন হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0.25 কেজি, আর এন নট এটা কত, এটা হলো 1 কেজি। তার মানে এখান থেকে লেখা যায় কি 1/4, অথবা তুমি এইভাবে মনে রাখতে পারবা, সব ক্ষেত্রেই তুমি দেখবে এরকম আসবে 1/2 টু দি পাওয়ার এন আকারে তুমি লিখতে পারবা, ঠিক আছে। এন ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার এন। এন এর মানটা আসলে এইরকম না, এন এর মানটা আমরা এইভাবে বের করবো, দেখো। আচ্ছা এন এর মান এটা আমরা এখানে একটু মুছে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। এন বাই এন নট তুমি বের করলা, তারপরে এন এর মানটা তুমি বের করবা কি, এটাকে কোন ইসে লিখবা, কোন ফরম্যাটে লিখবা, মুছে না কেন, আচ্ছা যাক, না মুসলিম না মুসলিম,
কিন্তু কি হইলো বোর্ডে কি হইলো, বাহ মাসিতে সমস্যা করতেছে, হ্যাঁ মাসি প্রেস করতেছে। 1/2n আকারে লিখবো, ঠিক আছে। আমরা এটা লেখার চেষ্টা করব, অবশিষ্টটাকে আমরা 1/2n আকারে লেখার চেষ্টা করব। আবারও খেয়াল করো, অবশিষ্টটাকে আমরা কি 1/2n আকারে লেখার চেষ্টা করব। আমরা এইভাবেও করতে পারি, তবে এইভাবে তুমি সব ম্যাথ মিলাইতে পারবে না। তোমরা কি করবা, যে অবশিষ্টটাকে আমরা কোন আকারে প্রকাশ করব, 2/n আকারে। দেখবা যে এটা হাফ লাইফ থাকলে এটা 2/n আকারে তুমি প্রকাশ করতে পারতেছো, সমস্যা নেই। তাহলে 1/4 এ তুমি কি লিখতে পারবা, 1/2 ইন্টু a স্কোয়ার, 2a স্কোয়ার। তার মানে n এর মান কত, এখানে n এর মান 2। ওকে, তাহলে t দেখো এবার কোশ্চেনে কি কি দেয়া আছে। t এর মান দেওয়া আছে কত, 48 দিন পরে, মানে 48 দিন পরে। আচ্ছা 48 দিন পরে, তাহলে এটা হচ্ছে কত, 48 ডেজ। 48 ডেজ, n এর মান তুমি জানছো কত, 2, আর t হাফ। এখান থেকে তোমার কি বের করতে হবে, t হাফ। তাহলে এখান থেকে আসবে কত, t হাফের মানটা 48 বাই, আচ্ছা কই গেল 48 বাই, হ্যাঁ t হাফ, পরবর্তী স্লাইডটা। ওকে, 48 দিন 0.25 কেজি, তাহলে 48 বাই কত আসে 2, তার মানে কত 24 ডেজ। তাহলে কত হবে এটা, 5 নম্বরটা হবে কত, 24 ডেজ। ওয়েট একটা মিনিট, 48 কতটুকু বাকি আছে, 1 কেজি ভরে 48 দিন পর 0.25, তার মানে 1/4, হ্যাঁ ঠিক আছে। এটা কত হবে 24 ডেজ। এটা কত হবে 24 ডেজ, ঠিক আছে। এটা কত হবে 24 ডেজ। ওকে, এটা কত হবে 24 ডেজ। আশা করি ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, হ্যাঁ ঠিক আছে 24 ডেজ। এবার নেক্সট আমরা চলে যাই, দুইটি সুরশলাকা 128 হার্জ এবং 384 হার্জ বাইতে। আচ্ছা দুইটি সুরশলাকা, একটা এত হার্জ, মানে এফ এর মান দেওয়া আছে, এটা ধরো f1 আর এটা হচ্ছে কি f2, এটা f1 আর এটা f2, f1 আর f2। ওকে, তাহলে বায়ুতে শলাকা দুইটি সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আসো একটা শর্টকাট শিখে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে। আমরা কি জানি, দেখো আমরা জানি কি v ইকুয়াল টু f ল্যামডা, v যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি কি লিখতে পারবা, আরো একটা f ল্যামডা লিখো, ঠিক আছে। v যদি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ v যদি কি থাকবে বলো তো, v যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা f1 ল্যামডা 1, এখান থেকে লিখতে পারবা f2 ল্যামডা 2। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে 4 নম্বর স্লাইডে, যে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, অর্থাৎ ল্যামডা 1:λ2, তাহলে এটা নির্ণয় করতে হবে ল্যামডা 1/λ2। ওকে, তাহলে কি লিখবো আমরা, f2/f1 লিখবো। আচ্ছা f2 এর মান কত, 384/128, 384 ডিভাইডেড বাই 128, 128 3। তাহলে এটা আসবে কত, ল্যামডা 1:λ2, তার মানে 3:1 আসবে, অ্যান্সার কত আসবে, 3:1 আসবে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ কত আসবে অ্যান্সার, 3:1। দেখো তো আছে কিনা অপশানে 3:1, হ্যাঁ 1 নম্বরটাই আছে। ওকে 3:1। আসো 57 নম্বরটায় চলে যাই। এটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদি বেগে সমতরণে বাচ্চাদের ম্যাথ দিছে। 100 মিটার দূরত্বে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সমতরণে একটি সোজা রাস্তা চলেছে। 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িতে 20 মিটার পার সেকেন্ড বেগ ত্বরণ কত। আচ্ছা এখানেই করে ফেলি আমরা, a ইকুয়াল টু আমরা কি লিখি, v মাইনাস ইউ। আচ্ছা টি এর মান কি দেয়া আছে, ও আচ্ছা টি এর মান দেয়া নাই, তাহলে আমরা এটাকে অন্য সূত্রে করব। আমরা কি লিখব, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে কিসের মান বের করতে হবে, a এর মান বের করতে হবে। a ইকুয়াল টু তুমি কি লিখবা, একবারে আমি লিখে যাচ্ছি। আচ্ছা 20 স্কয়ার একবারে লিখে দিচ্ছি। দেখো ইউ স্কয়ার কত, 10 স্কয়ার বাই 2 ইন্টু
এস কত 100 মিটার, এক্স কত 100 মিটার। এখান থেকে করলে কত আসবে 400 মাইনাস 100, তার মানে 300, 300 ভাগ 2 মানে 3/2, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসবে, ঠিক আছে। তাহলে 400 মাইনাস 100 কত 300 ডিভাইডেড বাই এখান থেকে আসবে কত 200, 0 0 গুলো কেটে দাও, 3/2, 3/2 মানে কত 3/2 মানেই হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। একটি রাইফেলের গুলি একটি তক্তা দিয়ে ভেদ করতে পারে, বুলেটের গতি যদি 3 গুণ করা হয়, বুলেট কয়টি তক্তা? আচ্ছা দেখো 3 গুণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে, আমরা লিখবো কয়টা তক্তা ভেদ করতে পারবে? আমরা n সমান সমান লিখবো কি n সমান সমান v স্কয়ার, মানে এইটা এইভাবে মনে রাখো যে 3 গুণ করা হয়েছে, যে কয় গুণ করা হবে সেটার স্কয়ার করে দেব। সহজ কথা, যে কয় গুণ করা হবে সেটাকে কি করব আমরা স্কয়ার করে দেব, স্কয়ার করে দেব, স্কয়ার করে দেব, কি করে দেব স্কয়ার করে দেব। তাহলে 3 গুণ করা হয়েছে, তার মানে 3 স্কয়ার, 3 স্কয়ার কত 9, এই যে 3 স্কয়ার 9, এটাই হবে आंसर, ঠিক আছে। আচ্ছা 59 নম্বরটায় চলে যাচ্ছি আমরা। একটি পুকুর 6 ফিট গভীর, একটি পুকুর কয় ফিট গভীর 6 ফিট গভীর। আচ্ছা প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, দেখো এটা কিভাবে করে, এটা কিভাবে করে দেখো। প্রতিসরণাঙ্ক যখন হয় বা প্রতিসরণ যখন হয় তখন কি হয়, প্রতিসরণ হইলে দেখো বাইরে থেকে তুমি একটা স্বচ্ছ পুকুরের দিকে নিচ থেকে তাকাবা, মনে হবে যেন মাটিটা উপরে উঠে আসছে, হ্যাঁ, বা লেন্থটা মানে উচ্চতাটা কমে যাচ্ছে, পুকুরের গভীরতাটা কমে গেছে, এরকম মনে হবে। আসলে কিন্তু তাই হয়, আসলে এটা আপাত প্রতিসরণের কারণে, আপাত সরণ হয় এই কারণে এটা আমাদের কাছে চোখে এরকম মনে হয়, আমাদের কাছে এরকম চোখে মনে হয়, সূর্যের আলোটা বেঁকে যায় বলে এরকমটা মনে হয়, কিন্তু আসলে কি এর একটা প্রকৃত দৈর্ঘ্য আছে। তো দেখো এটা সূত্রটা কি আমাদের মনে রাখতে হবে, সূত্রটা কি আমাদের মনে রাখতে হবে, সূত্রটা হইল, আমরা মুছে দিই এটা, সূত্রটা হইল s প্রাইম ইকুয়াল টু h বাই ইটা, h বাই ইটা। h প্রাইম কি, h প্রাইম কি, h প্রাইম হইল আপেক্ষিক সরণ, লিখে রাখো। আর এইচটা কি, এইচটা হইল প্রকৃত সরণ, এনটা হইল কি, এনটা হইল প্রতিসরণাঙ্ক। ওকে, আমাদের এবার দেখি কোশ্চেনে কি কি জানতে চাইছে আমাদের কাছে। আপাত গভীরতা কত, আপাত গভীরতা কত? আচ্ছা 6 ফুট গভীর মানে এইচ মানে আপাত গভীরতা, ঠিক আছে, বা আপেক্ষিক সরণ আমরা বলছি ওইটাই আপাত গভীরতা। আপাত সরণ লিখো, আচ্ছা সমস্যা নেই, আপাত সরণ লিখো, একই কথা একই কথা। তাহলে এখান থেকে এইচ প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ হইল কত, এইচ এর মান কত দেওয়া আছে 6 ফিট, 6 ডিভাইডেড বাই কত 4.6 ডিভাইডেড বাই, আচ্ছা এটা একটু দেখে নিই, এটা কত আছে, এটা কত আছে 1.33, আচ্ছা ফাইন 1.33 আছে। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, এটা করলে দেখবা 4 সামথিং আসবে, 4 সামথিং আসবে, হ্যাঁ 4 সামথিং আসবে, 4 সামথিং আসবে। ওকে দেখি 4 আছে কিনা আমাদের এইখানে, 4 সামথিং আছে কিনা, 4.10 ফিট। আচ্ছা এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ এটা একটু ক্যালকুলেশন করে নিও। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করলাম, 6 ফিটে 1.33 দিয়ে 1.33 দিয়ে ভাগ করে নিলাম, ঠিক আছে। ক্যালকুলেশন করে তোমরা জানাইতে পারো, হ্যাঁ জানাইতে পারো, কমেন্ট সেকশনে জানাইতে পারো ক্যালকুলেশন করে কত আসে, হ্যাঁ ক্যালকুলেশন করে কত আসে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওকে, এবার একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক দেখো, এটাও কিন্তু আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে দিয়েছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে দিয়েছে, এর জন্য কি আমাদের একটা সূত্র শিখতে হবে। ওকে, সূত্রটা শিখবা কি, সূত্রটা শিখবা কি বলো, সাইন a প্লাস ডেল্টা এম ইকুয়াল টু মিউ। কোনটা কি বলে দেখো, এটাকে কি বলে, এটাকে বলা হয় প্রিজমের মধ্যে যে কোনটা আছে, প্রিজমের কোণ,
প্রিজম, প্রিজমের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, আমি আর অ্যাঙ্গেল লিখবো না, প্রিজমের অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রিজমের অ্যাঙ্গেল ল্যামডা এম। ল্যামডা এমটা কি? ল্যামডা এম হইল ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি, এটা হলো কি ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি, ঠিক আছে, এটা 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতি, এটা হলো ন্যূনতম বিচ্যুতি, লিখে দিলাম ন্যূনতম বিচ্যুতি। পরিচয়টা হয়ে যাক মিউ। মিউটা কি? মিউটা হইল প্রতিসমানাঙ্ক, প্রতিসমানাঙ্ক বা প্রতিসমানাঙ্ক। হ্যাঁ আর লিখলাম না, ওকে। তাহলে এইখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আসো মানগুলো দেখি। তাহলে সমবাহু ত্রিভুজ বলছে, তার মানে কি প্রিজমের কোণ এটা কত? এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা তোমাকে বলে দিচ্ছে। প্রতিসমানাঙ্ক √2, ওকে। আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। হ্যাঁ সাইন, তাহলে 60 ডিগ্রি প্লাস ল্যামডা এম, ওকে, তাহলে 2√2, 2√2, ওকে। সাইন এখান থেকে তোমরা বের করে ফেলবা, 60 ডিগ্রি প্লাস ল্যামডা এম ইকুয়াল টু সাইন ইনভার্স, সাইন ইনভার্স 2√2, সাইন ইনভার্স 2√2, এটা তোমরা নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। অ্যান্সারটা কত আসে আমরা একটু বের করে ফেলি। হ্যাঁ তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হবে ল্যামডা এম এর মানটা আসবে 30 ডিগ্রি। আমরা আর করবো না, এখান থেকে ল্যামডা এম এর মানটা আসবে মানে মিনিমাম বিচ্যুতি, এটা আসবে কত? 30 ডিগ্রি, এটা আসবে কত? 30 ডিগ্রি, এটা আসবে 30 ডিগ্রি, ওকে। তাহলে আনসারটা কত হবে? 30 ডিগ্রি, ওকে। তাহলে আমাদের একটা শেষ হইল, একটা শেষ হইল, একটা শেষ হইল, ঠিক আছে। তাহলে আমাদের 20-21 শেষ। এটা কত ছিল? এটা 20-21 ছিল না? আমাদের এটা কি কত ছিল? হ্যাঁ আমাদের এটা 20-21 ছিল। এবার আমরা 19-20-এ চলে যাই, 19-20-এ চলে যাব। আচ্ছা এটা আমরা একটু তাড়াতাড়ি শিখবো, তাড়াতাড়ি শেখার চেষ্টা করি। 19-20-এর কোশ্চেন মনে হয় একটু ইজিও আছে। আচ্ছা কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? দেখো বাকি তিনটা, রেডিও ওয়েভ, এক্স রে, গামা রে, আরও কি কি আছে? মহাজাগতিক রশ্মি আছে, আলট্রাভায়োলেট রশ্মি আছে, আলট্রাসাউন্ড কি আছে? আলট্রাসাউন্ড কিন্তু নাই, আমরা একটু বড় করে দিই, বড় করে দিই। আলট্রাভায়োলেট রে আছে, ইউভি আছে, ইউভি আছে, কিন্তু আলট্রাভায়োলেট নাই, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? চুম্বকীয় তরঙ্গ নয় কোনটা? আলট্রাভায়োলেট বা আলট্রাসাউন্ড, ওকে। এটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে কি হবে? আচ্ছা দেখো পৃথিবীর কেন্দ্রে সরল দোলকটাকে নিলে কি হবে? আমরা কি জানি? টি ইকুয়াল টু 2π√L/g। পৃথিবীর কেন্দ্রে সেন্টারে, সেন্টার গ্র্যাভিটি কত? সেন্টার গ্র্যাভিটি কত? সেন্টার গ্র্যাভিটি জি, জি এর মান কত? জি এর মান হইল 0। তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো টি ইকুয়াল টু 2π√L/g, L/g। আচ্ছা আমরা এটাকে একটু ভালো করে লেখার চেষ্টা করি। L ইন্টু জি, 1/g মানে 1/0, 1/0 মানে কি? ইনফিনিটি, ইনফিনিটি মানে কি? 2π ইন্টু যাই কোন কোনো না কেন ইনফিনিটির সাথে পুরোটা কি হবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটা কি? ইনফিনিটি, তার মানে কি অ্যান্সারটা হবে কি? অসীম। অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে অসীম। আচ্ছা আগে স্লাইডে যাই আমরা, তাহলে এটা কি হবে? অসীম হয়ে যাবে। আচ্ছা পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা দেখো আমি একটু শর্টকাটে করাই দিই। পর্যায়কাল দ্বিগুণ করা হইতেছে অর্থাৎ T2 আচ্ছা 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 আমরা এখানে ধরবে না, আমরা এটাকে আবার মুছে দিই, ওকে। এটা কত নম্বর? এটা হলো 53, ওকে 53। এটা T2/T1 ইকুয়াল টু আমরা একবারে লিখতেছি, হ্যাঁ L2/L1, L2/L1। তাহলে এখান থেকে কি লেখা যায়? আমি একবারে লিখবো, L2 ইকুয়াল টু লেখা যায় দেখো T2/T1, T2/T1 স্কোয়ার ইন্টু L1, T2/T1 স্কোয়ার ইন্টু L1। দ্বিগুণ করছে, দ্বিগুণ করছে, তার মানে কি 2 স্কোয়ার। অনুপাতটা হবে কত? T2 ইকুয়াল টু, দেখো T2 ইকুয়াল টু 2T1, এটা দেওয়া আছে, আমরা একবারে লিখছি 2 স্কোয়ার ইন্টু L1, তার মানে কত গুণ হয়ে গেল?
4 গুণ হয়ে গেল, দেখো তো অপশানে 4 গুণ আছে, হ্যাঁ আমাদের অপশানে 4 গুণ আছে, শেষ। ওকে, গৃহীত তাপ এবং বর্জিত তাপ আমরা জানি কি 1 মাইনাস বর্জিত তাপ যদি Q2 হয় Q2 বাই Q1, কিন্তু এইখানে কিউ এর জায়গায় শুধু এইচ বসাই দিব, H2 আর H1, H2 আর H1, H2 আর H1, ঠিক আছে। তার মানে কোনটা আছে, 1 নম্বরটা হবে অ্যান্সার। হ্যাঁ দেখো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে ফিজিক্স কোশ্চেনটা 19-20 সালের ফিজিক্স কোশ্চেনটা একটু সহজ ছিল তোমার। সো একটি ট্রানজিস্টর রেডিও 9 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মিলি ওয়াট এ চালিয়ে রেডিওটির মধ্যে দিয়ে কি পরিমাণ তার আছে, একটা আছে ওয়াট মানে পাওয়ার দেওয়া আছে, আরেকটি কি আছে ভোল্টেজ দেওয়া আছে। পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আমরা কি সূত্র জানি, পাওয়ার দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে, আমরা কি সূত্র জানি, পাওয়ার আর ভোল্টেজ দেওয়া থাকলে আমরা জানি P ইকুয়াল টু V ইন্টু I, কারেন্ট বের করতে বলছে, বুঝছো? তাহলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, P বাই V, P এর মান কত 10 মিলি ওয়াট না কত জানি দেখলাম। ওকে 10 মিলি ওয়াট, তার মানে 10 × 10⁻³ মিলি মানে কত, মিলি মানে 10⁻³ এটা যদি শুধু ওয়াটে নিয়ে যাও, তারপরে কত আছে, তারপর কত আছে 9 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে ভাগ করে দাও। আসলে হ্যাঁ তাহলে বুঝতে পারছো এটা কিসে আসবে, এটা কারেন্টটা অ্যাম্পিয়ারে আসবে, এটা কারেন্টটা কিসে আসবে, অ্যাম্পিয়ারে আসবে, কারেন্টটা কিসে আসবে, অ্যাম্পিয়ারে আসবে। কিন্তু তোমাদের এইখানে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, দেখো 10/9, তার মানে 1 পয়েন্ট সামথিং আসবে, বুঝছো, 1.1 মিলি অ্যাম্পিয়ার, এরকম আসবে। হ্যাঁ এরকম আসবে, দেখো স্লাইডটা দেখলে বুঝতে পারো, এই যে দেখো 1.1 অ্যাম্পিয়ার না, 1.1 অ্যাম্পিয়ার কেন, 1.1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে। বৃত্তাকার পথে কেন্দ্রমুখী ত্বরণ এততে ঘুরছে, এত বেগে ঘুরছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, AC ইকুয়াল টু V²/R। তাহলে এইখান থেকে কি নির্ণয় করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে। আসো আর এর মানটা কি, V² মানে কত 20² ডিভাইডেড বাই AC এর মান কত, দেখো তো কত আছে 2, তার মানে 400/200 মানে কত, 200 মিটার, 200 মিটার, হ্যাঁ না ঠিক আছে, 400/2 মানে কত 200 মিটার, ঠিক আছে। তাহলে এটা হবে কত 200 মিটার, 200 মিটার। আচ্ছা আচ্ছা, এবার 57 নম্বরটায় আমরা চলে যাই। স্থির তরঙ্গের পরপর দুইটি নিস্পন্দ বিন্দু। আচ্ছা নিস্পন্দ বিন্দু কাকে বলে, নিস্পন্দ বিন্দু কাকে বলে, আচ্ছা ধরো একটা তরঙ্গ, একটা তরঙ্গ, ঠিক আছে, একটা তরঙ্গ, এই যে এটা আছে হাইয়েস্ট বিন্দু, এটা না, আমাদের নিস্পন্দ বিন্দু মানে কোনটা, লোয়েস্ট বিন্দু দুইটা, এই বিন্দুটা এই বিন্দুটা, এই পরপর দুইটা, এই একটা আরেকটা, এইগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো তো আমরা একটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য এটা কি আমি লিখতে পারি ল্যামডা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ল্যামডা, তাহলে এই পর্যন্ত আসলে কত আসে, এই পর্যন্ত আসলে কত, এইটুকু কত, এটুকু হলো λ/2, আর এটাও কত λ/2, λ/2। একটা মিনিট, আচ্ছা তাহলে পরপর দুটি নিস্পন্দ বিন্দু বা সুস্পন্দ বিন্দু যাই বলুক না কেন, দেখো তো আচ্ছা সুস্পন্দ বিন্দু। তাহলে আমরা একটু স্লাইডটা একটু চেঞ্জ করে তোমাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইখানে যদি আমরা একটু আলোচনা করে দিই, হ্যাঁ আচ্ছা এই দেখো, ওকে তাহলে এই দুইটা কি, এই দুইটা হলো, এই উপরের দুইটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। এই দুইটার দূরত্ব দেখো আমরা দেখছি, এইটুক দূরত্ব কত λ/4, তাহলে এইটুক দূরত্ব কত λ/4, আর এইটুক দূরত্ব কত λ/2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, সিম্পল হিসাব, λ/2 এতটুকু, পুরোটা যদি ল্যামডা হয় তাহলে এইটুকু λ/2, এটা কত λ/2, এটা কত λ/4, আর এটাও কত λ/4। এখন আমাদের দূরত্বটা কিসের মধ্যে, দেখো দূরত্বটা এইটুকের মধ্যে, এইটুক জায়গায় দূরত্ব। তাহলে তুমি কি করবা, λ/4 যোগ করবা, λ/4 যোগ করলে কত হবে λ/2। এটা কি পরস্পর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, আর নিস্পন্দ বিন্দু হয়েছে একই কথা λ/4 λ/4। তার মানে একবারে আমরা লিখতে পারি কি, দুইটা এই দুইটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব দাও কত λ/4, এদের মধ্যবর্তী। তাহলে সুস্পন্দ বলুক আর নিস্পন্দ বলুক দুইটাই কি হবে, দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে λ/4 হবে, λ/4। আচ্ছা ওকে, অ্যান্সার বি। আচ্ছা 57। এবার আমরা 58 নম্বরে চলে যাব।
58 নম্বরে আমরা চলে যাব। বৃত্তাকার প্রস্থচ্ছেদের পরিবাহীর ব্যাসার্ধ এই টাইপের আমরা করে আসছি, আমরা শুধু অ্যান্সারটা বলে দেব। এটা কত নম্বর? এটা হলো 58 নম্বর। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর 58 নম্বরের অ্যান্সারটা দেখো, আমরা একটু শর্টকাটে লিখে দিই R2, এটাকে করতে হবে R2 বাই R1, R2 বাই R1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আমরা করতে যাবো না, এটার অ্যান্সারটা আমরা লিখে দিচ্ছি 4। অ্যান্সারটা হবে কত গুণ? 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ, 4 গুণ হয়ে যাবে, আমরা করলাম না। ওকে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে? R1 বাই R2, সরি এটা হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে 4 হয়ে যাবে, 4 গুণ 4 গুণ হয়ে যাবে। আচ্ছা দেখি তো, বৃত্তাকার প্রস্থচ্ছেদের পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হইলো, তার মানে R2 হচ্ছে 1/2 স্কোয়ার, মানে উপরে উঠে গেল। হ্যাঁ 4 গুণ 4, ঠিক আছে 4 গুণ। ওকে, তারপরে 59 নম্বর, একটি পরিবাহীর রোধ 25 ওহম এর মধ্যে দিয়ে এত 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালোরি? আচ্ছা, আবার সেই একই রকম H ইকুয়াল টু I স্কোয়ার RT। আচ্ছা, মানগুলো বসাও, মানগুলো এখানে আমার দেয়া আছে, আমি এগুলো বসাই দিই। 1 স্কোয়ার, আর এর মান কত? আর এর মান হইল 25, আর টি এর মান কত সময় ধরে? এটা হচ্ছে 5 মিনিট ধরে, 5 × 60। এটা যদি তুমি ক্যালকুলেশন করলো তাহলে এখান থেকে পাচ্ছ, এখানে ক্যালকুলেশন করলে আসবে কত? এখানে ক্যালকুলেশন করলে আসবে 7500। এটাকে তুমি ভাগ করবা কত দিয়ে বলো তো? এটাকে তুমি ভাগ করবা কত দিয়ে? 4.2 দিয়ে ভাগ করবা। কেন ভাইয়া 4.2 দিয়ে ভাগ করবা? কারণ আমরা কি জানি, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এটা করলে তুমি পাবা 1800 ক্যালোরি। 1800 ক্যালোরি, হ্যাঁ 1800 ক্যালোরি পাবা, 1800 ক্যালোরি পাবা। ওকে, দেখি তো আমাদের 1800 ক্যালোরি অপশানে আছে কিনা। দেখো 1800 ক্যালোরি, হ্যাঁ একদম মিলে গেছে 1800 ক্যালোরি। হ্যাঁ, আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য সিলিকনের কোন অপদ্রব্য মেশানো হয়? পি টাইপের জন্য কি লাগবে? আমাদের একটা হোল সৃষ্টি করতে হবে। আর আমরা জানি কি, এই যে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এগুলোর যোজ্যতা কত? 4। তার মানে হোল সৃষ্টির জন্য কি একটা ইলেকট্রন কম আছে এমন কোনো জিনিস লাগবে। একটা ইলেকট্রন কম আছে, পি টাইপ অর্ধপরিবাহী। হোল মানে কি? হোল মানে হইলো যেখানে ইলেকট্রন নাই। ঠিক আছে, হোল মানে কি? যেখানে ইলেকট্রন নাই। তার মানে কি 4টা ইলেকট্রন তারে দেওয়া যাবে না, একটা কমাই দিতে হবে। একটা কমাই দিতে বললে আমাদের কি লাগবে? 30 মৌল লাগবে। একইভাবে তোমাকে যদি বলে এন টাইপ যদি তোমার বানাইতে পারে, তার কি একটা ইলেকট্রন বেশি লাগবে, তার মানে পঞ্চযোজী। তার মানে এখানে পি টাইপ বলছে, তার মানে 30 কি আছে? সালফার না, এ চতুর্যোজী, ষষ্ঠ যোজী এরকম অক্সিজেন না, দ্বিযোজী। অ্যান্টিমনি না, অ্যান্টিমনি কখন দিতাম? যখন আমি কি এন টাইপ বানাইতাম, কারণ কি এটা জানি পঞ্চযোজী। আর বোরন, এটা কি 30যোজী, তাহলে এটাই হবে কি পি টাইপ বানানোর জন্য, তাহলে অ্যান্সার হবে কি বোরন হবে। ওকে, সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? আবার একই কোশ্চেন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া, আমরা বলছি এইগুলা। আচ্ছা, স্থির অবস্থা থেকে 30 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড এফ ইকুয়াল টু, দেখো এটা আমরা শর্টকাটে একদম শর্টকাটে করে বলবো। এফ ইকুয়াল টু এম ইন্টু এ সমান সমান কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। এম এর মান কত? এম এর মান হলো 30। ভি এর মান কত? 15 মিটার অর্জন করছে, আগে ছিল কত? 0। কত দিয়ে ভাগ করবো? কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে 3 × 5 = 15, 3 5 5 3 5 150 নিউটন। এখান থেকে আসবে কত নিউটন? 150 নিউটন। 100। আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে? উত্তল তলে। কোনো একটা জিনিস যদি এরকম দেখতে হয়, হ্যাঁ এরকম, এই তলটা তাহলে তার কি হবে? এই তলটা তাহলে তার উত্তল তল। এই উত্তল তলে চার্জ সব থেকে বেশি থাকে, এই উত্তল তলে চার্জ সব থেকে বেশি থাকে, এইসব জায়গায় কম থাকে। ঠিক আছে, এইসব জায়গায় কম থাকে, উত্তল তলে বেশি থাকে। আচ্ছা, ট্রিটিয়ামের অর্ধজীবন 12.5 বছর, 25 বছর পর। এই টাইপের জিনিস আমরা অলরেডি করছি, এটা কত নম্বর? 64 নম্বর। এই টাইপের জিনিস আমরা অলরেডি করছি, আমরা সরাসরি অ্যান্সারটা লিখে দেবো। 1/4 1/4 হয়ে যাবে। হ্যাঁ, 1/4 1/4 হয়ে যাবে। আচ্ছা, এমনি বোঝা যায়, দেখো 12.5 বছরে যদি অর্ধেক শেষ হয়, তাহলে 25 বছরে আর অর্ধেক শেষ হবে, তাহলে অর্ধেক যোগ করে দাও, কত হয়? 1/4। সিম্পল, কমন সেন্স। হ্যাঁ,
62 কোন ধর্মের কারণে পানির ফোঁটাগুলো আকৃতির হয়? কোনটা? পৃষ্ঠটান। কোনটার কারণে? পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে ছাতার উপরে যে সময় পানি পড়ে দেখবা কি যখন ছাতায় পানি লেগে থাকে, হ্যাঁ দেখবা কি ওটা একদম গোল দেখা যাচ্ছে, কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। ওকে, আচ্ছা, নিচের কোন বৈশিষ্ট্যে আর তরঙ্গ চেনা যায়? কোনটা? সবগুলো। প্রতিফলন দিয়েও সামান্য চেনা যায়, ব্যতিচার দিয়েও সামান্য চেনা যায়, তবে মেইন অ্যান্সার কোনটা? সমবর্তন। কারণ কি সমবর্তনের ক্ষেত্রে আর আমরা এরকম একটা ক্ষুদ্র ছিদ্র নিই, সেই ক্ষুদ্র ছিদ্রের ভিতরে আর তরঙ্গ এইভাবে প্রবেশ করাই। যে কোনো যে আর তরঙ্গটা যদি বড় হয় সেটাও যাবে না, আর তরঙ্গটা যদি আঁকা বাঁকা হয় অর্থাৎ বিভিন্ন ডাইরেকশনে থাকে সেটাও হবে না। এটাকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে, দেখো এই ডাইরেকশনে নিতে হবে। মানে এই ডাইরেকশনে নিতে গেলে কি এই যে এর উপরস্থ যে কণাটা অনুপ্রস্থভাবে কাঁপতেছে, হ্যাঁ অনুপ্রস্থভাবে কাঁপতেছে। কিভাবে কাঁপতেছে? অনুপ্রস্থভাবে, একবার এইদিকে কাঁপতেছে, একবার এইদিকে কাঁপতেছে, একবার এইদিকে কাঁপতেছে, একবার এইদিকে কাঁপতেছে, এইভাবে কি আগাচ্ছে, আগায় যাচ্ছে। কিন্তু এটা যদি অনুদৈর্ঘ্য হইতো তাহলে কি আগাইতো? এই ছোট ছিদ্র পদ্ধতি তুমি নিতে পারতা? ছোট ছিদ্র পদ্ধতি তুমি নিতে পারতা না, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হলো আর তরঙ্গ চেনা যায় কোনটার মাধ্যমে? সমবর্তনের মাধ্যমে। সমবর্তনের মাধ্যমে আমরা সংক্ষেপে বললাম, হ্যাঁ। তারপর কি আমাদের কানের সবচেয়ে মৃদু শব্দ শুনতে পাই 10⁻⁻12। 10⁻12 এটা কত হার্জ? 20 হার্জ। এটা কত হার্জ? 20 হার্জ। এটা কত হার্জ? 20 হার্জ, ঠিক আছে। একটি উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার। আমরা জানি কি P = 1/f, 1/f, হ্যাঁ P = 1/f। তাহলে 1/f, f এর মান কত? ফোকাস দূরত্ব কত? 1000 সেন্টিমিটার। 1000 সেন্টিমিটার দিলে হবে? আমাদের এটাকে কিসে নিতে হবে? কিসে কনভার্ট করতে হবে ভাইয়া? এটাকে আমাদের 1000 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তাহলে 1000 × 10⁻², তার মানে কত? 1/10, 1/10, 1/10, 1/10 ডায়াপ্টার। 1/10 ডায়াপ্টার। এই ডি কে কি বলা হয়? ডায়াপ্টার বলা হয়। ডি কে কি বলা হয়? ডায়াপ্টার বলা হয়। তাহলে 1/10 হবে অ্যান্সার। ওকে, 68 গেল। আর দুইটা আছে 69 একটি অ্যাম্পলিফায়ারে নিশ্চিত। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাদের নতুন সূত্র একটা শিখতে হবে, সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করে আসি। এটা কত নম্বর ছিল? এটা হলো 69। ওকে, 69 নম্বর। 69 এর ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখবো, ডেল্টা এস ইকুয়াল টু 10 লগ। এটা কিসে কনভার্ট হয়ে যাবে জানো? ডেসিবলে কনভার্ট হয়ে যাবে। প্রাবল্যে, শব্দ প্রাবল্যে পরিণত হবে। P2/P1। আচ্ছা বসাও 10 লগ P2 এর মান কত আছে, P1 এর মান কত আছে আমরা দেখে আসি। P2 এর মান দেয়া আছে কত? 10 মিলিওয়াট, 20 মিলিওয়াট। তীব্রতা লেভেল কত? লেভেল নির্ণয় করতে বলছে। ওকে, ডেল্টা এস এর মান তাহলে এটা কত? 20 মিলিওয়াট, 10 মিলিওয়াট, 10 মিলিওয়াট, ঠিক আছে। 20 মিলিওয়াট, 10 মিলিওয়াট। তাহলে এখান থেকে তুমি একবারে লিখো 10 লগ 2 লগ 2 এর মান কত জানো? লগ 2 এর মান কত জানা আছে? লগ 2 এর মান হইল 0.3। তার মানে এটা কত? 3 ডেসিবল, সরি 30 না, 3 ডেসিবল, 3 ডেসিবল। ওকে, 3 ডেসিবল। ওকে, লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা। কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ডচুম্বক আনলে, দণ্ডচুম্বক আনছে মানে কি এখানে একটা চুম্বক শক্তি তৈরি হয়েছে, ঠিক আছে। গতিশীল করলে এতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। সহজ কোশ্চেন, হ্যাঁ। যে এই প্রক্রিয়া কোন শক্তি রূপান্তরিত হয়? চৌম্বক শক্তি রূপান্তরিত হয়। চৌম্বক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হইতেছে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। চৌম্বক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা 19, 20, 21 সেশনের কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেললাম। আগামী 5 তারিখে আবার পুনরায় আমরা কি করব বলো তো? 21, 22, 23 এই দুই সেশনের 21, 22, 23 এই দুই সেশনের করে ফেলবো, ঠিক আছে। ফিজিক্স পার্টটা আমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও এগ্রি এক্সামের জন্য। খুদা হাফেজ, হ্যাঁ।